হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমরা 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন। দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন 2024। তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি এমসিকিউ দিয়ে দিয়েছিলাম, এবং এমসিকিউর সাজেশন বলতে একটু বেশি পড়তে হয়, কারণ এমসিকিউ প্রচুর প্রচুর প্রশ্ন থাকে। তবুও তার মধ্যে থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ অধ্যায় ভিত্তিক দিয়ে দিয়েছি, এবং আজকেরই সেই অধ্যায় থেকে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে তোমাদের কিছু কিছু এমসিকিউ আমি দেখাবো। সেইগুলোই তোমরা প্রথম পর্যায়ে আমি যেগুলো বলবো সেগুলো তোমরা 100% তৈরি করবে, তোমরা তো আমার পলিসি বুঝতে পারছো, এবং যেগুলো সেকেন্ড পর্যায়ে বলবো তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমাদের আর বেশি দেরি নেই, আজকের আমি তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এমসিকিউটা ছাড়ছি, এবং আগামীকাল তোমাদের ফিলোসফিটা আমি দেবো। ফিলোসফিটা নয় এমসিকিউ নয় এসএকিউ, যে কোনো একটি লাস্ট মিনিট সাজেশন কালকে তোমরা পেয়ে যাবে, এবং তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমরাও আরও একটি সাজেশন পেয়ে যাবে। বন্ধুরা এসো, আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই, কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাবে, কারণ অনেকগুলো অধ্যায় তোমাদের এমসিকিউ জানো, এসএকিউ থেকে এমসিকিউ অনেকগুলো অধ্যায়, সবগুলো প্রায় অধ্যায়, একটা দুটো বাদ দিয়ে সমস্ত অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ দেওয়া হয়ে থাকে। আর তোমরা কথা বলতে এখন আর সময় নেই যে তোমাদের এমসিকিউ 24টা নাম্বার থাকে। আমি আশা করি তোমরা এই এমসিকিউ লাস্ট সাজেশনগুলো তোমরা যদি প্রথম পর্যায়ে প্রশ্নগুলো তৈরি করতে পারো, তাহলে তোমরা 24-এর মধ্যে 24 পেতে সিকিওর হবে। এসো আমরা প্রথম অধ্যায় থেকে আমরা দেখে নিই। তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো এমসিকিউ থাকে না, তোমাদের প্রথম অধ্যায়টি নেম আন্তর্জাতিক সম্পর্কের থেকে কোনো এমসিকিউ থাকে না। তারপরে তোমাদের এসো দ্বিতীয় অধ্যায়। তোমাদের দ্বিতীয় অধ্যায়টির নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক, এই চ্যাপ্টার থেকে তোমাদের তিনটি এসএকিউ থাকে। এই চ্যাপ্টার থেকে তোমাদের তিনটি এসএকিউ থাকে। সেই দ্বিতীয় অধ্যায়, অতএব 3টে নাম্বার থাকে, মানে বুঝতে পারছো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এসো আমরা দেখে নিই। আমি সম্পূর্ণ পড়তে পারবো না, পড়তে গেলে ভিডিওটি লং হয়ে যাবে অনেকটা, তোমরা শুধু দেখে নাও, এবং মাঝে মাঝে আমি তোমাদের একটু করে স্মরণ করিয়ে দেবো। দেখো একের দাগে দেখতে পাচ্ছ ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োগ করেন। ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োগ করেন কোন দেশের উদ্যোগে ন্যাটো গঠিত হয়? ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলি হলো, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন, সার্ক প্রতিষ্ঠিত হয়। 7-এর দাগে দেখতে পাচ্ছ সার্ক প্রতিষ্ঠিত হয়, এবং 8-এ ভারতের পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো, এবং 9-এর দাগের দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়। একটু দেখে নাও, এরপরে পেজে আমরা যাব। আমি তোমাদের এখন বলছি প্রথম পর্যায়ের প্রশ্নগুলো, অর্থাৎ যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি বলছি। চলো পরের পেজে। 10 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, ঠান্ডা লড়াইকে কে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন? ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে যে দশকে ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হলো। তারপরে দেখতে পাচ্ছ তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তারপরে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় যে দুটি দেশের মধ্যে। এইটা তোমার প্রথম পর্যায়ের এই প্রশ্নগুলি, তোমাদের এই 15টি প্রশ্ন, এই 15টি প্রশ্নের মধ্যে আশা করি 2-3টি প্রশ্ন তোমরা কমন পাবে, এবং দ্বিতীয় পর্যায়ে আমি তোমাদের আরও কয়েকটি প্রশ্ন বলবো, সেগুলো অবশ্যই তোমরা তৈরি করে যেও। এবার চলো আমরা তৃতীয় অধ্যায় আমরা এসে গেছি। তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ বিদেশ নীতি, এই চ্যাপ্টার থেকেও তোমাদের 3টি প্রশ্ন থাকে, এবং এটা 3টি নাম্বার থাকে। একে থেকে দেখতে পাচ্ছ ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল যে সালে? ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল। ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য হলো, 4-এর দাগে দেখতে পাচ্ছ জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো, আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে দক্ষিণ এশিয়ার সংগঠনটি হলো, সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমান সার্কের সদস্য সংখ্যা কত, এবং সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হলো। চলো পরের পেজে যাই। 9 দাগের প্রশ্ন, ভারত ও চীন সীমানা বিরোধ হয়। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো, আধুনিক ভারতীয় পররাষ্ট্র নীতির জনক হলেন, দ্য মেকিং অন ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন, যে চুক্তির মধ্যে ভারত ও পাক যুদ্ধের অবসান হয়। এবং 14 দাগের প্রশ্ন, সার্কের রূপকার ছিলেন এবং ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির রচয়িতা হলেন। দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা চতুর্থ অধ্যায়ের সম্মিলিত জাতিপুঞ্জ। এই চ্যাপ্টারটি তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চতুর্থ অধ্যায় অর্থাৎ ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এর থেকে তোমাদের 4টি নাম্বার এমসিকিউ থাকে। আমি প্রথম পর্যায়ে আমি তোমাদের পরপর 17টি প্রশ্ন বলবো, এবং দ্বিতীয় পর্যায়ে আরও কয়েকটি দেখিয়ে দিয়ে যাবো। দেখো 1 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো? 1945 সালে ড্যাশটি রাষ্ট্র নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল। আন্তর্জাতিক
আদালতের বিচারপতির সংখ্যা হলো, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো। চলো পরের পেজে। নয়ের দাগে দেখতে পাচ্ছ, ভিটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন এবং সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি এবং সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো, জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, এই প্রথম পর্যায়ে তোমাদের চতুর্থ অধ্যায় শেষ, এই চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ চতুর্থ অধ্যায় শেষ হলো। এরপরে আমরা চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়, কারণ পঞ্চম অধ্যায় তোমাদের কোনো এমসিকিউ থাকে না, পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কোনো এমসিকিউ থাকে না। ষষ্ঠ অধ্যায়ের নাম হলো সরকারের বিভিন্ন বিভাগ। একে দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, সরকারি কার্যাবলীকে মূলত ভাগ করা যায়। ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন, মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের ড্যাশ প্রধান, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় অরাজনৈতিক বা স্থায়ী প্রশাসক হলেন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হলো। চলো পরের পেজে। 9 দাগের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভায় নিম্ন কক্ষের নাম হলো, ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, একথা বলেছেন। আইনসভা কর্তৃক বিচারপতিদের নির্বাচন পদ্ধতি দেখা যায়। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হয় এবং এছাড়াও দেখতে পাচ্ছ এরপরে কয়েকটি 15টি প্রশ্ন আমি তোমাদের করতে বলবো এবং পরের ফেজে আমি আরও কয়েকটি দেখাচ্ছি। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, বলেছেন কে এবং যে বিভাগকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়? বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তোমরা দেখে নাও, আমি এই অধ্যায়টা বলছি না। এটি হলো তোমাদের সপ্তম অধ্যায়, ভারতের শাসন বিভাগ সপ্তম অধ্যায়, তোমরা দেখে নাও প্রশ্নগুলি। পরের পেজে। তারপরের পেজে দেখো, তারপর তোমাদের অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ দেখতে পাচ্ছ, ভারতের আইন বিভাগ। আরও দুটো প্রশ্ন। এরপর তোমাদের নবম অধ্যায় ভারতের শাসন বিভাগ দেখতে পাচ্ছ, ভারতের শাসন বিভাগ। চলো পরের পেজে ভারতের শাসন বিভাগ। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এবং এরপরে তোমাদের পরীক্ষার পর তোমাদের জিকে চলতে থাকবে। এটি গেল তোমাদের নবম অধ্যায়। এবার তোমাদের শেষ অধ্যায় দশম অধ্যায় হলো তোমাদের স্থানীয় স্বায়ত্ত শাসন। এটি খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটিও খুব ইম্পর্টেন্ট। এর থেকে তোমাদের চারটি নাম্বার থাকে, দেখতে পাচ্ছ। চলো পরের পেজ। তোমাদের অধ্যায় ভিত্তিক এই সাজেশনগুলো দেওয়া ছিল, আমি তোমাদের সমস্ত অধ্যায়গুলো এক করে দিলাম। তোমরা জানো যে এমসিকিউ লাস্ট মিনিট মানে এই অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো।
এবার আমি চলে আসছি তোমাদের দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে যে প্রশ্নগুলো বললাম, প্রথম পর্যায়ের প্রশ্নগুলো তোমরা 100% মুখস্থ করবে, তার থেকে বেশিরভাগ অংশটাই তার থেকে আসবে। এবার দ্বিতীয় পর্যায়ে যেগুলো বলছি, এইগুলো বাই চান্স যদি একটা আধটা ছিটকে যায় তাহলে এর থেকেও তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। দেখে নাও, এটা 10ম অধ্যায়, লাস্টের থেকে আমি যাচ্ছি আবার। এর আগের প্রশ্নটা 9ম অধ্যায়ের আগে ছিল, প্রথম পর্যায়ে। উত্তরটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ 4 ভাগে। তারপর 12 থেকে এই প্রশ্ন কটি, 12 থেকে এই প্রশ্ন কটি করবে, পড়ে রাখবে 12 থেকে। তারপরে দেখো, দ্বিতীয় পর্যায়ের এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই তৈরি করে রাখবে। প্রথম পর্যায়ে তো বটেই 100%। দেখতে পাচ্ছ 16, 17, 18, 19, 20 এই 5টি প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায় থেকে, যত সম্ভব ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন। তারপর দেখো চতুর্থ অধ্যায় থেকে অতিরিক্ত প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে তোমাদের অতিরিক্ত প্রশ্ন। তৃতীয় অধ্যায় থেকে অতিরিক্ত প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে। এরপরে দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে অতিরিক্ত প্রশ্ন, 16 থেকে 29টা, একবার করে শুধু চোখ বুলিয়ে যেও। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা জানবে যে সময়ের হেরফের হলেও তোমাদের কাছে ভিডিও যাবে, কারণ বুঝতেই পারছো 6 ঘন্টা অন্তর তবে একটা করে ভিডিও ছাড়া যায়, একটা ভিডিওর পর সঙ্গে সঙ্গে ছাড়া যায় না। 6 ঘন্টা ওয়েট করতে হয়। তোমরা ভাবছো যে কেন ভিডিও কম আসছে, তাই বন্ধুরা 7টা, 7:30টায় যে আমি ভিডিওটা ছাড়ি সন্ধ্যাবেলা, সেটা 9টা, 9:30টাও বেজে যেতে পারে, কিন্তু ভিডিও যাবে। এই কয়েকদিন ভিডিও যাবে, তোমরা এটা শিওর থাকবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট। আবার কথা হবে নেক্সট ভিডিও নিয়ে।